আজকে হঠাৎ করেই এই বাইকটারে বের করতে ইচ্ছা হলো, যদিও তেলের অবস্থা ভালো না, মানে বাজারে তেল পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় এরকম একটা বেশি তেল খাওয়া বাইক, মানে একটু বেশি সিসির বাইক চালানোটা একটু টাফ। অ্যান্ড এখানে আমি হর্ন লাগাইছিলাম, হর্নটার জন্য একটা রিলে লাগানো হয়েছে, ওটার কেবলটা বের হয়ে আছে, ময়লাও হয়েছে মোটামুটি কম না। যাই হোক, তারপরে এটা আমি বের করব, তেল কতটুকু আছে জানি না। এই বাইকটার চাহিদা ইদানিং হঠাৎ করে এত বাড়ছে এত বাড়ছে, এই ব্যাপারটা নিয়ে আজকে কথা হবে। কেন বাড়ছে? এই বাইকটা অনেকটা এএসের সাথে মিলে, বাজাজ পালসার এএস, মানে অ্যাডভেঞ্চার এএস স্পোর্টস, যেটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, ওটার সাথে অনেকটা মিলে। এটাও একটা কারণ এই বাইকটার চাহিদা বাড়ার। আর একটা ব্যাপার হচ্ছে, এখানটা ভেজা ভেজা কেন? এখানে তো তেল বের হওয়ার কোনো রাস্তা নাই, ব্যাপারটা নজরে রাখতে হবে। আচ্ছা, এটাতে ঢালা হয়েছিল রিসেন্ট টাইম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, মেবি দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে হয়তো বা এই জায়গাটা একটু ভেজা ভেজা লাগতেছে, তেল ঢালার সময় হয়তো এখানে পড়ছিল বা কিছু। যাই হোক, চলেন আমরা বাইকটারে বের করি। ওয়ার্ম মাপে দিচ্ছিলাম, হ্যাঁ তেল মোটামুটি ভালোই আছে, 2 কাটা কমছে। আজকে সুযোগ পাইলে তেল আবার একটু ঢাইলে নিতে হবে। আর চলেন দেখি কি অবস্থা, এটা মাঝে মধ্যে লক হয়ে যায়। না, তেল ভালোই আছে, হ্যাঁ মরিচা পড়ার কোনো পসিবিলিটি আছে বলে মনে হইতেছে না। ও মা, বাইজে গেছে। চলেন রাস্তায় গিয়ে কথা বলি। ময়লা ভালো তো ভাই, আল্লাহ হাফিজ। ক্যামেরা কি রেকর্ডে আছে না বন্ধ করে দিছিলাম, নিজেই ভুলে গেছি। না, রেকর্ডে আছে। যেখানে ছিলাম চলেন ওই পয়েন্টে ব্যাক করি। বাজাজ পালসার এএসটা অল্প কিছু ইউনিট আসছিল, ওই সময়ের মার্কেটে অনেক পাওয়ারফুল একটা বাইক ছিল। অ্যান্ড তারপর বাইকটার মধ্যে যাই কিছু ছিল, বেশ দামেও আসছিল। অ্যান্ড মানুষ কিন্তু পাওয়ার চায় সব কিছুর পর। আমাদের দেশে যেহেতু সিসি লিমিট কম, সেহেতু পাওয়ার চায়। আর এএস যখন আসছিল তখন তো সিসি লিমিট আরও কম ছিল। এখন তো তাও একটু সিসি লিমিট আসছে, যেমন 250, 350 এগুলো পাওয়া যাওয়ার কারণে আমরা একটু পাওয়ারফুল বাইক চালাতে পারতেছি। ওর মধ্যেও আসলে হায়ার সিসির মধ্যে যে খুব বেশি স্পিডের বাইক বাংলাদেশে আসছে তা না, অতটুকুই। 250-র মধ্যে ভালো একটা স্পিড যদি চান, তাহলে এই বাইকটা হতে পারে আপনার মানে ভালো একটা পছন্দ, বা একটা একদম ফোকাসড পছন্দ হতে পারে। এটার মধ্যে 250-র মধ্যে যেটা N250 আছে, N250-র ব্যাপারটা হচ্ছে ওটা নেকেট হওয়ার কারণে একটু হাই স্পিডে গেলেই ওইটা বাতাসে কাঁপাকাঁপি বা এই ধরনের একটা ব্যালেন্স এদিক সেদিক হয়। এই F250-র ব্যাপারটা হচ্ছে এটা সেমি ফেয়ার্ড হওয়ার কারণে এটা খুব ভালো বাতাস কেটে সামনের দিকে চলে যেতে পারে। এটা পয়েন্ট নাম্বার 1 নোট করতে পারেন, যে বাইকটা হাই স্পিড গেইন করতে পারে। পয়েন্ট নাম্বার 2, বাইকটা হাই স্পিডে স্ট্যাবিলিটি বাংলাদেশে সবগুলা বাইকের মধ্যে সবচেয়ে ভালো ধরে রাখতে পারে। আমি স্পোর্টস বাইকের সাথে কিন্তু তুলনা দিচ্ছি না কোনোভাবেই, এটা সেমি ফেয়ার্ড হিসেবে। স্পোর্টস বাইক হিসেবে R15, CBR অ্যান্ড আরও হয়তো অন্যান্য কিছু বাইক থেকে থাকবে যারা হাই স্পিডে স্ট্যাবিলিটি ধরে রাখতে পারবে। বাট আমি এটার স্পোর্টস বাইকের সাথে তুলনা দিতে যাবই না, কারণ এটা স্পোর্টস বাইক না, ওই সেগমেন্ট না। তো পয়েন্ট নাম্বার 3-তে যদি আমরা যাই, তাহলে আমি বলবো যে যে পাওয়ারটা, হঠাৎ করে পাওয়ার টান দিয়ে আপনি ওভারটেক বা জিগজ্যাগ করে বের হয়ে যাওয়ার যে পাওয়ারটা, গুড। পয়েন্ট নাম্বার 4-এ যদি যাই, এই বাইকটার মধ্যে যেই ব্রেকটা দেওয়া হয়েছে সুপার, উইদাউট ABS-ও ভালো কাজ করবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার তারপরে 5-এ যদি যাই, এটার মধ্যে ABS-ও আছে ভাই, সেফটি ফিচার। অ্যান্ড নট অনলি ABS, ডুয়েল চ্যানেল ABS আছে, ইম্পর্ট্যান্ট একটা ফিচার। অ্যান্ড এরপরে যদি আমি 7, 8, 9, 10 এভাবে পয়েন্ট বলতে থাকি, এই বাইকটার মধ্যে যা আছে অনেক কিছুই আছে, যে কারণে বাইকটা মার্কেটে একটা চাহিদা সম্পন্ন ব্যাপার হয়েছে, ওইটা ফ্যাক্ট না। এভাবে আমি যদি চাই খারাপ খুঁজবো, তাহলে এই বাইকের মধ্যে অনেক খারাপ দিক আছে, যেমন এটার হেডলাইটের আলো বুলশিট। এটার যদি স্মুথনেসের কথা বলেন, অল্প গিয়ারে একটু RPM, মানে গিয়ার একটু আপ করে ফেলবেন, RPM নিচ থেকে উপরে তুলতে গেলে পেছনে পুরো বাইক ভাইব্রেট করে ওঠে। মানে বুলশিট টাইপের কিছু খারাপ জিনিস আছে এই বাইকটার মধ্যে, যেগুলো বাজাজ ইউ শুড হ্যাভ টু, এগুলা তোমার রক্ষণাবেক্ষণে এনে R&D করে এগুলা সলভ করা উচিত। তা নাহলে এই বাইক ঠকাইতেছে মানুষকে, আমি এটাই বলবো। তবে এই বাইকটার চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা আমি বলি। আমি বাইক ফেরিতে মাঝে মাঝেই বসি, সময় দিই। অ্যান্ড লাস্ট 1 মাসে এই বাইক 2টা আসছে। বাইক ফেরিতে কিন্তু খুব বেশি বাইক থাকে না, অল্প কিছু বাইক নিয়ে ওরা কাজ করে এবং ফ্রেশ বাইকগুলো নিয়ে কাজ করে। ওর মধ্যে F250 1 মাসে 2টা আসছে। অ্যান্ড 2টাই মানুষজন কারাকারি বলে না, মানে কার আগে কে নেবে, ওই কারাকারি করে তুলে নিয়ে গেছে। এটার পেছনে কারণ কি, বাইকটা এত ভালো তাই না? বাইকটা এত ভালো এটা কারণ না, এটার পেছনে কারণ খেলা অন্য জায়গায়। বস, খেলা হচ্ছে বাজাজ N250 আগে যেটা আসতো ওইটা অ্যাভেলেবেল ছিল, অনেক ইউনিট সেল করছে, এখনও পাওয়া যাচ্ছে, তাই না? নতুন N250 পাওয়া যাবে, কোনো
এমন কোনো কথা নাই যে ওইটা বিলীন হয়ে যাবে বা কিছু। বাট এই বাইকটার সাথে এএস এর একটা জায়গাতেই মিল আছে যে এই বাইকটা আর আসবে না। এই বাইকটা যে কয়টা ইউনিট আনছে সেই কয়টা ইউনিটই। এখন কোনো বাইক যদি আসবে বলে না আসবে হয়, মানে আর না আসবে এরকম হয়, তাহলে ওই বাইকটা মানুষ কেনা বাদ দিয়ে দেয়, কারণ ওটার পার্টস বা এগুলা পাওয়া যাবে না। কিন্তু যেহেতু এটা অফিসিয়ালি বাজাজ আনতেছে, এখানে একটা খেলা আছে। যেহেতু বাজাজ আনতেছে সেহেতু এটার পার্টস তারা আনতে বাধ্য। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে এইটার কিট বাদে আর সব কিছু হচ্ছে N250 সাথে মিলে। নতুন N250 যেটা, ওটার চাকা রিমো এটার সাথে মিলে। তাহলে যদি সব কিছুই এটার সাথে মিলে তাহলে তো এটার সব কিছুই আমরা পাচ্ছি। আর হ্যান্ডেল অ্যান্ড কিট এই জিনিসগুলো ভাই, এগুলো ওরকম বড় কোনো ইস্যু না। এটা ইন্ডিয়াতে অর্ডার দিলে এমনিই চলে আসে। আর বাজাজ বাংলাদেশে এখন মোটামুটি উত্তরা মোটরস ভালো একটা জায়গা ধরে বসে আছে, ওরা এটা আইনা দিতে বাধ্য। আপনার বাইকটা আপনি এভাবে ভাষায় ফেলায় রাখবেন, অনলাইনের যুগ ভাই, পোস্ট দিয়ে দিবেন যে আমার কিট ভাঙছে, বাজাজ দিতে পারে না। মানে এই খবর সারা পৃথিবীতে ছড়ায় যাবে। ইন্ডিয়া দেখতে পারবে যে আরে আমার একটা ক্লায়েন্ট বাংলাদেশে বসে একটা বাইকের কিট পাচ্ছে না। এই হলো ব্যাপার। তো এই কারণে এই বাইকটা আসলে বন্ধ করে দিছে বা আর পাওয়া যাচ্ছে না নতুন। এই কারণেই বলতে গেলে এই বাইকটার চাহিদা এত বেশি হয়েছে। অ্যান্ড তারপরে এই বাইকের পারফরমেন্স অ্যান্ড সব কিছু তো আছেই। আর আমি জানি না আমার কোনো হাত আছে কিনা এখানে। আমি এই বাইকটার প্রশংসা এত বেশি করছি, সত্যি কথা প্রশংসা করি নাই আসলে। এই বাইকটা আমি যেহেতু নিজে চালাই, আমার বাইকটা যেমন লাগছে আমি ওই জিনিসগুলাই শেয়ার করছি। অ্যান্ড এই জিনিসগুলো আমি দেখছি অনেকেই আমার ভিডিও যারা দেখে আমাকে রাস্তায় দেখলে বলে যে ভাই F250 নিতে চাই, আসলে কীরকম। মানে বিশ্বাসটা আনতে পারে না যে বাজাজের বাইক কি আসলে আমি যেভাবে বলছি অতটা ভালো। আর আমি তাদেরকে একটা কথা বলি, ভিডিওতে আজকে বলে দিতেছি, যে আসলে সেই আগের বাজাজের সাথে এখনও বাজাজের অনেকটাই পার্থক্য আছে। আগের বাজাজ এত স্মুথ বা এরকম কিছু ছিল না, ব্যালেন্স এত ভালো ছিল না। এখন এগুলা অনেক বেশি ভালো হয়েছে, যেমন ঠিক ওরকম কিছু ল্যাকিংও আছে। ওইটা বাদ দিয়েই চিন্তা করতে হবে। এখন আমার বাইক হচ্ছে অনেকগুলা। আমার যদি কোনো ব্যালেন্স বাইক দরকার হয় আমার কিন্তু এফজেড আছে। আমার যদি কোনো ইনস্ট্যান্ট পিক আপ বাইক দরকার হয় R15 আছে, R15 এখন নাই, সরি MT-15 আছে। বা অন্যান্য যে বাইকগুলো আছে দেখেন আমার এখন তো নাই, আমি তো অনেকগুলো বাইক বিক্রি করে দিছি, আবার নতুনগুলো নিব। আর রয়্যাল এনফিল্ডও আমার দুইটা ছিল, বাট পরে দেখলাম বাংলাদেশের মার্কেটের জন্য বুলশিট টাইপের একটা বাইক, দুইটা একসাথে সেল করে দিছি। সিবিআর কিছুদিন আগে কিনছিলাম, বাট দেখলাম যে এই জ্যামজটলার মধ্যে সিবিআর সম্ভব না। আমি FZ25টা কিন্তু কিনছি, কিন্তু চালানো হয় না দেখেন। কারণ ব্যালেন্সড কোনো ট্যুর যদি আমার দরকার হয় হাইওয়েতে, তখন ওটা নিয়ে বের হব, কারণ ওটা একটা ব্যালেন্স বাইক। অ্যান্ড যখন এই বাইকটা নিয়ে আমি বের হই, একটু চিন্তা করে দেখেন, এই চিপা চাপা দিয়ে যখন চালাই, আস্তে ধীরে চালাই, পাওয়ারটার ফিল নেই। অ্যান্ড বেশিরভাগ সময় এই বাইকটা আমি যখন বের করি তখন আমি 300 ফিট যাই। অ্যান্ড 300 ফিট গিয়ে একটু সুন্দর মতো টেনে চালানোর জন্য আমি এই বাইকটা নিয়ে বের হই, কারণ যেই বাইকের যেই রাস্তা। এখন আমার কাছে অপশন আছে, আমার কাছে একাধিক বাইক আছে, আমি বুঝি কোন বাইকটা কোন জায়গায় চালাইতে হবে। কিন্তু যদি এমন হয় এই একটা বাইকই আপনি কিনছেন, আপনার আর কোনো বাইক নাই, তাহলে ভাই এই বাইকটা অবশ্যই আপনাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি এই বাইকটা নিয়ে যা খুশি তা করতে পারবেন না। এটা একটা পাওয়ারফুল মেশিন, অ্যান্ড এটা একটা বড় মেশিন, অ্যান্ড এটা একটা রিস্কি মেশিন, এটাও আপনাকে ধরে রাখতে হবে। অ্যান্ড বাজাজের ব্যালেন্স এখন এত ভালো হয়ে যায় না যে আপনি জাপানি টেকনোলজির সাথে তুলনা দিয়ে ফেলবেন। আপনি হ্যাঁ মিল খুঁজতে পারেন, তুলনা দিতে পারবেন না। মিল থাকতেই পারে, তাই না? একটা বাইক ভালো হইতেই পারে, ভালো হওয়া তো দোষের কিছু না, আবার খারাপও হইতে পারে, খারাপ হওয়া দোষের কিছু না। বাট অবশ্যই তুলনা করতে যায় না। এখনও পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে লো গ্রেডের বাইক আসতেছে চাইনিজ বাইকগুলা। মানুষ আমি বুঝি না 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে এই চাইনিজ বাইকগুলা কেন কিনতেছে ভাই? টাকাটারে জলে কেন ফেলতেছে? তারপরে যদি আরেকটু ভালোর দিকে আসেন তাহলে ইন্ডিয়ান বাইকগুলা। অ্যান্ড বাংলাদেশে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো বাইকগুলা যেগুলো আসতেছে ওগুলো হচ্ছে জাপানি টেকনোলজির বাইকগুলা। এটা মাথায় রাখতেই হবে। এখন ধরেন আমি একটা বাইকের রিভিউ করতে যাই, চাইনিজ বাইকরে ভালো বললাম, ভাই বাইক ভালো, কিন্তু বাংলাদেশের দাম অনুযায়ী চাইনিজ বাইক যে দামে দিতেছে ভাই, যারা কিনতেছে এদের মাথায় কি আমি জানি না, মাইন্ড করতে পারেন। বাট ভাই আমারও এক্সপিরিয়েন্স যতটুকু, ওইখান থেকে আমি এটাই বলবো যে চাইনিজ বাইক, আচ্ছা চাইনিজ বাইক নিয়ে কথা বলতে গেলে কথা অনেক বাড়বে। আমরা চাইনিজ বাইক থেকে বেরোই, আমরা এই জাপানিজ আর ইন্ডিয়ান বাইকের মধ্যেই থাকি। আর আসছিলাম বাইক ফেরিতে, F250 নাকি আরেকটা আসছে, তাই একটু চিন্তা করলাম চক্কর দিয়ে দেখে যাই, কিন্তু বাইক রাখার জায়গায় তো নষ্ট করে ফেলছে ওরা। যেটা বলতেছিলাম না যে একটা F250, এই যে দেখেন আরেকটা F250 অলরেডি চলে আসছে। অ্যান্ড এটাও মোটামুটি যথেষ্ট চকচকা অ্যান্ড নতুন কন্ডিশনে আছে। কেন বিক্রি করতেছে মানুষ এই বাইকগুলা? বিক্রি করার পিছনে কারণ হচ্ছে ফুয়েল একটু বেশি লাগে, বাইকটা একটু ভারী, অ্যান্ড এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু যদি ফান চান, এটা হচ্ছে ফান টু রাইড সেই বাইকটা, যে বাইকটার সাথে তুলনা দেওয়ার মতো। এখানে যতগুলো বাইক দেখতেছেন কোনোটাই এটার সাথে তুলনা দিয়ে আগে যেতে পারবে না। এটার হলো স্পিড আছে, এটার হলো পাওয়ার আছে, এটার হলো কন্ট্রোলিং, ব্রেকিং অ্যান্ড সব কিছু যথেষ্ট পরিমাণ মজবুত। একজন বসেন, দুজন বসেন, কোনোভাবেই বোঝার উপায় নাই যে বাইকটার উপরে কোনো ওয়েট পড়ছে।
এটা হচ্ছে এই বাইকের সুবিধা। যাই হোক, এখন একটু জিমে যাব, জিম থেকে এসে আবার জয়েন করতেছি আপনাদের সাথে। একটা হইলে এইটা, আর যদি আরেকটার কথা বলি এটা হলো এইটা, মানে 4V-টাকে সবসময় হলো খারাটান বলতো মানুষ। আর একটা জিনিস দেখেন, 4V থেকে এখন অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে F250 বা N250ও। N250 150-এর উপরে স্পিড গেইন করে ফেলে, সে জায়গায় F250 পুল করলে হয়তো আরও বেশি পারতেও পারে, হয়তো, আমি একদম শিওর হয়ে বলতেছি না। কিন্তু খারাটানের জায়গাটা ধরতে পারতেছে না কেন? কারণ খারাটানটা ছিল হচ্ছে অল্প দামে বেস্ট ডিল। একটা সময় বললাম না, আমি এর আগের ভিডিওতেও বলছি যে 2,08,000 টাকা আমি কিনছিলাম FI ABS-টা, অ্যান্ড ওইটায় এই দামে যেই জিনিসটা দিছিল ওই সময়, ওইটার যে মার্কেটের একটা চাহিদা ছিল ভাই, ওই জিনিস আর সেকেন্ড এখনো পর্যন্ত কেউ ধরতে পারে নাই। কারণ ভালো জিনিস অল্প দামে দেওয়ার যে সাহস বা যোগ্যতা, এটা সব কোম্পানির থাকে না। তো এই বাইকটা ভালো, বাট দাম ওইটার তুলনায় বেশি মনে হয়। কিন্তু যদি আবার সিসি সেগমেন্ট তুলনায় আসেন, তাহলে N250 F250 250 সিসি সেগমেন্টে, এই 250 সিসি সেগমেন্টে যে অল্প দামে দিছে, এটা একটা বর্তমান খারাটান বা বর্তমান একটা বেস্ট ডিল আমি বলবো। কিন্তু মেইন কথা যেটা, যে আমরা 2 লাখ টাকা একটা জিনিস পাওয়া আর 3 লাখের উপরে একটা জিনিস পাওয়া, 1 লাখের একটা ব্যাপার আছে। সেখানে সিসিও যে 100 বাড়ছে, এটা আমরা চিন্তা ভাবনা করি না, আমরা খালি চিন্তা করি 1 লাখ টাকা বেড়ে গেছে। তবে এখনো পর্যন্ত বেস্ট ডিল আমি বলবো যে F250, এটাই আমার মতামত। এখন আমার যেতে হবে জিমে, একটু এক্সারসাইজ করি, তারপর আসতেছি আমি আবার। সময় 5:17 যখন এখন আমি আবার ভিডিওতে ফেরত আসছি। মাঝখানে একটু জিমে গেছিলাম, জিম থেকে বের হয়ে টুকটাক কিছু কাজ টাজ ছিল, ওগুলোও সারছি। আর ওই টাইমটা হচ্ছে আমার মাথায় ছিল না হেলমেট, ক্যামেরা তো অনেক দূর কি বাত। হ্যাঁ, ইফতারের আগের সময় রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, তো এই টাইমটা বাইক চালাইতে মজাই লাগে। আর ঢাকা শহর কিন্তু ফাঁকা হওয়া অলরেডি শুরু হয়ে গেছে, যে কারণে এই টাইমটা এরকম ফাঁকা। তা নাহলে লাস্টেও কিছুদিন এই টাইমটা অনেক বেশি ভিড় ভাট্টা দেখছি, কিন্তু শহর খালি হওয়া শুরু হয়ে গেছে। আর শহর খালি হওয়া শুরু হওয়া মানে হচ্ছে ঢাকা সিটিতে ফাস্ট রাইড করা যাবে, মজা করে ঘোরা যাবে, সেটা গাড়ি হোক সেটা বাইক হোক। তবে সাবধান, অনেকে গ্রামে যাওয়ার জন্য রাস্তাঘাটে ব্যাগেজ নিয়ে পার হয়, ব্যালেন্স থাকে না শরীরে, খেয়াল রাখতে পারে না রাস্তায়, এই কারণে তারা গাড়ির সাথে বাড়ি টাড়ি খেয়ে যায়, মানে ধাক্কা টাক্কা লেগে যায়। এই কারণে আমরা যারা গাড়ি চালাবো, বাইক চালাবো, আমরা স্পিড করি বা যাই করি, একটু বুঝে শুনে চালাইতে হবে, তা নাহলে একটু ঝামেলা হয়ে যাবে। এটা আমাদের যারা আমরা রাইডার বা যারা আমরা ড্রাইভ করি, তাদের এই জিনিসটা মাথাতে রাখতেই হবে। এই যে দেখেন, বাইক ধোয়ার হিরিক পড়ে গেছে, বাইকটা এক ধুয়ে সবাই যার যার বাড়িতে রওনা হবে। তেল নিয়ে ঝামেলাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই, বাট আমার এই বাইকে মোটামুটি তেল আছে। তারপরে চেষ্টা করবো আজকে রাতে একটু তেল নিয়ে রাখার। 300 টাকার তেল দিতেছে পাম্পে এখন। তবে শুনলাম 2-1 দিনের মধ্যে তেল নাকি ঠিক হয়ে যাবে, তেলের জাহাজ টাহাজ চলে আসছে, তেল লোড হয়ে গেছে, পাম্পেও চলে আসবে। প্রবলেমটা হইতো না যদি আমরা আমাদের যতটুকু তেল, অতটুকু দরকারের তেলটাই শুধু নিতাম। আমরা কি করতেছি জানেন, যতটুকু দরকার তার ডবলের চেয়েও বেশি হচ্ছে বাইকে ঢুকাচ্ছি, অ্যান্ড এরপরে আবার বাসায় স্টক করতেছি। এখন এই জন্য কি একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে গেছে, মানে কৃত্রিম সংকট থেকে বের হয়ে আসতে আমাদের একটু সময় লাগতেছে। তা না হলে ভাইয়া গেলাম কিন্তু সামনে দিয়েন না উড়াইয়া। আরে ছোটটার কাছ থেকে পাচ্ছি, বড়টা তো করছে সিমেন্টের গাড়ি। এটা এই ট্রাক তো দিনে চলা অবৈধ, এই লোক অবৈধ ট্রাক চালাইতেছে। রাত 10টার আগে শহরে ট্রাক চালানো একদম নিষেধ। ভাই কি অবস্থা, ভালো আছেন? আরে ইলেকট্রিক বাইক ভাই বলতেছে ভাইয়ের কোনো হেডেকই নাই, কোন পাম্পে তেল দেয় কোন পাম্পে তেল দেয় না, কারণ ওনারটা হচ্ছে চার্জে চলে, 20 টাকার চার্জে নাকি সারাদিন। হ্যাঁ, আপনারটা তো 20 টাকায় সারাদিন। ভাই আল্লাহ হাফেজ ভাই। যাই হোক, ওই কৃত্রিম ক্রাইসিসটা তৈরি হচ্ছে আমরা ওই বাসায় তেল নিয়ে স্টক করতেছি, এই জন্যই। যাক, তাহলে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিই, ইফতারে চলে যেতে হবে বাসায়। আর যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে যান। যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। ওনার পাইপের সাথে ওনার গাড়ির লুকিং গ্লাস লেগে গেছিলো, এই কারণে লুকিং গ্লাসটা ভাঁজ করছিল, এখন আবার খুলতেছে। হ্যাঁ, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই সুন্দর লাগতেছে বাইকটা, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.